রহস্য, লোভ আর মৃত্যুর এক ভয়ঙ্কর খেলায় আপনাকে স্বাগতম। একটি নির্জন দ্বীপ যেখানে প্রকৃতির নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা ইতিহাস। বহু বছর আগে কিছু গ্যাংস্টার এখানে এসেছিল শুধু কিছু প্রাচীন জিনিসের খোঁজে, কিন্তু তারা বুঝতেই পারেনি তারা এমন কিছুর দরজা খুলতে যাচ্ছে যা কখনোই খোলা উচিত ছিল না। একটি রহস্যময় লোহার মাস্ক, মাটির নিচে লুকিয়ে থাকা অদ্ভুত সুড়ঙ্গ, আর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়া মানুষ, সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল এই দ্বীপে ভয়ঙ্কর কিছু একটা আছে। বছর পেরিয়ে আবারও একদল এক্সপ্লোরার সেই দ্বীপে পা রাখে। তাদের লক্ষ্য গুপ্তধন, কিন্তু তারা জানতো না এই খাজানা আসলে কোনো সোনা বা ধন সম্পদ নয়, বরং এমন এক ভয়ঙ্কর শক্তি যা মানুষকে দানবে পরিণত করতে পারে। যত তারা গভীরে যেতে থাকে ততই সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গোপন রহস্য, নিষ্ঠুর এক্সপেরিমেন্ট আর এমন এক অমর সৈন্যবাহিনী যারা মৃত্যু মানে না, ব্যথা বোঝে না, শুধু ধ্বংস করতে জানে। এখন প্রশ্ন একটাই, এই অভিশপ্ত জায়গা থেকে কেউ কি জীবিত ফিরতে পারবে, নাকি এই দ্বীপই হয়ে উঠবে তাদের চিরকালের কবর? গল্পের শুরু হয় ইন্দোনেশিয়ার একটি দ্বীপকে দেখিয়ে, যেখানে কিছু গ্যাংস্টারের দলকে খুবই খুশি দেখাচ্ছিল। আসলে তারা জঙ্গলের ভেতরে অনুসন্ধান করতে গিয়ে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়ে যায়। এসব জিনিস ছিল খুবই প্রাচীন, যেগুলোর ব্ল্যাক মার্কেটে অনেক বেশি দাম ছিল। তাই তারা সবাই খুব খুশি ছিল, কারণ এগুলো বিক্রি করে তারা অনেক টাকা কামাতে পারবে। আর এই কারণেই তারা এই আনন্দ উদযাপন করছিল। তাদের মধ্যে একজন লোক পাশে টয়লেট করতে যায়, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে মাটিতে একটা মাস্ক দেখতে পায়, যে মাস্কটি ছিল লোহার। আর এই যুগে এই ধরনের মাস্ক ব্যবহার কেউই করে না। লোকটা ভাবতে থাকে এটা এখানে কিভাবে এলো। এরপর সে একটু সামনে এগিয়ে আরও এক্সপ্লোর করতে শুরু করে। ঠিক তখনই সে পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট সুড়ঙ্গ দেখতে পায়। গ্যাংস্টারের কৌতূহল বেড়ে যায়। সে ভাবতে থাকে ভেতরে কি থাকতে পারে। তাই সে তার সঙ্গীদেরকে না জানিয়ে একাই সেই ছোট্ট গুহার ভেতরে ঢুকে পড়ে। তার ধারণা ছিল ভেতরে হয়তো আরও মূল্যবান প্রাচীন জিনিস রয়েছে, আর সেগুলো সে একাই নিজের কাছে রাখবে। ভেতরে ঢুকেই সে অবাক হয়ে যায়। বাইরে থেকে গুহাটি ছোট মনে হলেও ভেতরে এটি অনেক বড়। সেখানে আলাদা আলাদা চেম্বার ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করেছে। কিন্তু সে বুঝতে পারেনি যে সে কতটা বিপজ্জনক একটা জায়গায় চলে এসেছে। হঠাৎ সে যেমনি সামনে পা বাড়ায় মাটি ধসে যেতে শুরু করে। মনে হচ্ছিল ঠিক সেই জায়গার নিচে আরেকটা চেম্বার রয়েছে। তার পা নিচে ঢুকে যায় এবং সে চিৎকার করতে শুরু করে, কিন্তু তাকে বাঁচানোর মতো সেখানে কেউ ছিল না। শেষ পর্যন্ত সে নিচে পড়ে যায় এবং সবকিছু অন্ধকারে তলিয়ে যায়। সেই অজানা জিনিসটি কী ছিল তা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এভাবেই কয়েক বছর কেটে যায়। এরপর আবারও সেই দ্বীপে কিছু এক্সপ্লোরারকে দেখা যায়, যাদের মধ্যে সৈন্যরাও ছিল। দেখে মনে হচ্ছিল তারা সবাই যেন গুপ্তধনের খোঁজ এখানে এসেছে, যা বহু বছর ধরে এই দ্বীপে লুকিয়ে আছে। কিন্তু আসল সত্য হলো তাদের কেউই জানতো না যে এখানে কি পাওয়া যেতে পারে। তাদের মধ্যে বেন নামের একজন ধনী ব্যবসায়ী ছিল। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা এই দ্বীপে অনেক বাংকার তৈরি করেছিল। স্বাভাবিকভাবেই সেই বাংকারগুলোতে অনেক প্রাচীন জিনিস থাকতে পারে, আর বেনের পুরাতন জিনিস সংগ্রহ করার প্রচুর নেশা ছিল। তাই সে একটি ক্যাপ্টেন এবং কয়েকজন সৈন্যকে টাকা দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে, যাতে তারা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তার সঙ্গে জেসিকা নামের একজন আর্কিওলজিস্ট ছিল, যে গবেষণায় তাকে সাহায্য করবে। তারা সবাই আপাতত শুধু এক্সপ্লোর করছিল, কারণ এখনও তারা তেমন কিছুই খুঁজে পায়নি। ক্যাপ্টেন তার সৈন্যদের নিয়ে নিশ্চিত করছিল যে বেন এবং তার গার্লফ্রেন্ডের কোনো ক্ষতি না হয়। যাই হোক না কেন, তারা তাদের সুরক্ষা দিয়েই যাবে। এরপর ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী সৈন্যরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ কোথাও থেকে একটা সৈন্যের চিৎকার শোনা যায়। সবাই চমকে উঠে তাকে বাঁচাতে এগিয়ে যায়। গিয়ে দেখে একটা গুহার ভেতর থেকে মানুষের একটি কঙ্কাল বের হয়ে আসছে। বেন এবং তার গার্লফ্রেন্ড খুবই ভয় পেয়ে যায়, কিন্তু পরে জানা যায় এটি আসলে আরেক সৈন্যের মজা ছিল। তার আসলে কিছুই হয়নি, সে শুধু সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছিল। ক্যাপ্টেন এই বিষয়টাকে একদমই পছন্দ করেনি এবং সেই সৈন্যকে বকাও দেয়। তবে এই ঘটনার মাঝেই তারা একটা বাংকারও খুঁজে পেয়ে যায়। তখন বেন জেসিকাকে বলে তোমার ভেতরে যাওয়া উচিত, যাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়। কিন্তু জেসিকা সেই জায়গায় যেতে একটু ভয় পাচ্ছিল। এই কারণে বেন ক্যাপ্টেন ও সৈন্যদেরকে বলে যে তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, আর সে নিজে জেসিকাকে নিয়ে ভেতরে গিয়ে সাহায্য করবে। ভেতরে ঢুকে তারা যত ইউনিক জিনিস ছিল সবকিছু একসঙ্গে এক্সপ্লোর করতে শুরু করে। অন্যদিকে বাইরে ক্যাপ্টেন ও সৈন্যদের মধ্যে কথাবার্তা চলছিল। বেন আসলে এখানে কেন এসেছে, নিজের জীবন ঝুঁকিতে ফেলে এত দূরে আসা, তাও শুধু একটা বাংকারের জন্য। এটা পুরোপুরি বোকামি। এদিকে বাংকারের ভেতরে অনুসন্ধান করতে গিয়ে বেন ও জেসিকা দুইজন সৈন্যের মৃতদেহ খুঁজে পায়।
তারা পুরোপুরি কঙ্কালে পরিণত হয়ে গেছে। তাদের ব্যাজ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা জাপানি সৈন্য ছিল। সবকিছু এক্সপ্লোর করার পর জেসিকা শুধু এইটুকুই বলে যে তারা গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সে বেনকে বিস্তারিত কিছুই জানায় না এবং তাকে নিয়ে বাইরে চলে আসে। তাদের আরও একটু এগিয়ে এক্সপ্লোর করতে হবে, যাতে সেই পারফেক্ট জায়গাটা খুঁজে পাওয়া যায় যেখানে সেই অজানা জিনিসটি আছে, যার জন্য জেসিকা এখানে এসেছে। এরপর ট্রাভেল করতে করতে দ্বীপটির একটি দৃশ্য দেখানো হয় যা একেবারে নির্জন। সেখানে প্রচুর গাছপালা ছিল, যা সৈন্যদের লুকিয়ে রাখার জন্য একদম উপযুক্ত। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপটিকে বেছে নিয়েছিল। এখান থেকে তারা শত্রুদের উপর নজর রাখত এবং খুব সহজেই আক্রমণ করতে পারত। এভাবে চলতে চলতে তারা একটা খুব পুরনো মাইনিং এরিয়ার কাছে পৌঁছে যায়। সেই মাইনিং এরিয়া বহু বছর পুরনো এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই তারা সেই মাইনিং এরিয়ার নিচে ঠিক এমনই একটা দরজা দেখতে পায়। সেই দরজাটা কতটা গভীরে যায় এবং ভেতরে কি আছে সবই একেবারে রহস্যময়। ক্যাপ্টেন পরামর্শ দেয় যে হয়তো তাদের ভেতরে যাওয়া উচিত নয়, কিন্তু বেন তখন প্রচণ্ড কৌতূহলী হয়ে যায়। সে যে কোনো অবস্থায় ভেতরে গিয়ে দেখতে চায় সেখানে কি আছে। যদি কোনো প্রাচীন জিনিস থাকে তবে সে নিজের কাছে রেখে দেবে। ক্যাপ্টেন একদম অসহায় হয়ে পড়ে। বেন যা বলবে তাকে সেটাই সহ্য করতে হবে। অবশেষে সবাই মাইনিং এরিয়ায় পৌঁছে সেই দরজার কাছে পৌঁছে যায়। ক্যাপ্টেনের একজন সৈন্য কোনোভাবে দরজাটা খুলে ফেলে, অর্থাৎ এখন সবাই ভেতরে ঢুকে এক্সপ্লোর করার জন্য প্রস্তুত। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই উপরের দিক থেকে অনেক গ্যাংস্টার গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল হয়ে যায় আর সবাই মাইনিং এরিয়ার ভেতরে দৌড়ে ঢুকে পড়ে। ক্যাপ্টেনের সৈন্যরাও পাল্টা গুলি চালাচ্ছিল, কিন্তু বেন, জেসিকা এবং তার গার্লফ্রেন্ডের জীবন বাঁচানোই ছিল তাদের প্রথম অগ্রাধিকার। প্রায় সবাই ভেতরে ঢুকে পড়ার পর গ্যাংস্টাররা একটা গ্রেনেড ছুড়ে দেয়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে প্রবেশপথ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ক্যাপ্টেনের একজন সৈন্য অন্যদেরকে বাঁচাতে গিয়ে সেখানে চাপা পড়ে যায়। সেই বিস্ফোরণে মাইনিং এরিয়ার অর্ধেকের বেশি অংশ ধসে পড়ে, অর্থাৎ এখন তারা সবাই ভেতরে আটকা পড়ে গেছে। কিন্তু একটি বিষয় বোঝা যাচ্ছিল না, গ্যাংস্টাররা তাদের অবস্থান কিভাবে জানল আর তারাই বা কেন আক্রমণ করল। সবই রহস্যময় রয়ে যায়। কিছুক্ষণ পর সবাই জ্ঞান ফিরে পায় এবং দেখতে থাকে কারা কতটা আহত হয়েছে। ক্যাপ্টেনের একজন সৈন্য গুরুতর আহত হয়ে প্রায় মৃত্যুর মুখে। তখন সবাই জানতে চায় এটা কিভাবে ঘটল। এই সময় অনেক চিন্তা করে বেন অবশেষে একটি সত্যি কথা সবাইকে বলে ফেলে। সে জানায় কয়েক বছর আগে তার বাবা এই দ্বীপে এসেছিল এবং তার বিশ্বাস ছিল এখানে বিশাল পরিমাণে সোনা ও গুপ্তধন লুকানো আছে, কিন্তু আজ পর্যন্ত তা কেউ খুঁজে পায়নি। এই তথ্য শুধু বেন ও জেসিকাই জানত, আর এটাই ছিল তাদের এখানে আসার মূল কারণ। বেন অনুমান করে যে যারা তাদের উপরে আক্রমণ করেছে সেই গ্যাংস্টাররাও হয়তো এই গোপন তথ্য জেনে গেছে, আর সেই কারণেই তাদের জীবন এখন বিপদের মধ্যে পড়েছে। ক্যাপ্টেন এই কথা শুনে খুব রেগে যায়, কারণ বেন আগে এইসব কথা তাকে কিছুই বলেনি। আর এখন এই পুরো বিশৃঙ্খল পরিস্থিতির জন্য বেনই দায়ী। ক্যাপ্টেন খুব কষ্ট পায় কারণ তার একজন সৈন্য মারা গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার লোকদের নিয়ে এখান থেকে চলে যাবে। যাই হোক না কেন সে আর বেনকে সাহায্য করবে না। বেন ও জেসিকা বিষয়টা বুঝতে পারে, কিন্তু এখন ফিরে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখানে বড় বড় পাথর পড়ে গেছে, অর্থাৎ এখন তাদের বাইরে বের হওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজে বের করতেই হবে। ক্যাপ্টেন এবং বাকি সৈন্যরা সামনে এগিয়ে চারপাশ খুঁজতে শুরু করে। হঠাৎ তারা সামনে একটা পথ দেখতে পায়। প্রথমে দেখে গুহাটি ছোট মনে হলেও যখন তারা সেই নিচের দিকে নামা পথে এগোতে শুরু করে তখন বোঝা যায় এটা আসলে গুহার শুরু মাত্র। ভেতরে বিশাল এক বাংকার তৈরি করা হয়েছে। সেখানে কি কি অদ্ভুত জিনিস থাকতে পারে তা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। ক্যাপ্টেন ও সৈন্যদের পেছনে বাকিরা ভয় ভয় এগিয়ে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার পর তারা একটা কাঠের ব্রিজে পৌঁছে যায়। প্রথমে মনে হচ্ছিল ব্রিজটি ভেঙে পড়বে, কিন্তু এটি এখনও বেশ মজবুত ছিল। তারা ব্রিজে পা রাখতেই হঠাৎ করেই চারপাশে লাইট জ্বলে ওঠে। ক্যাপ্টেন সবাইকে থামতে বলে কারণ এখানে শত্রু থাকতে পারে। চারপাশে জাপানি সরকারের পুরনো বড় বড় পতাকাও লাগানো ছিল, কিন্তু ক্যাপ্টেন বুঝতে পারছিল না যদি এত সব পুরনো হয় তাহলে লাইটগুলো নিজে থেকে কিভাবে জ্বলে উঠল। এত বছর পর কোনো জেনারেটর সচল থাকার কথা নয়, এর মানে নিশ্চয়ই কেউ তাদের উপরে নজর রাখছে। ক্যাপ্টেন সাবধানে ধীরে ধীরে এগিয়ে কাঠের ব্রিজ পার হয়ে যায়। এরপর হঠাৎই তারা এমন একটা চেম্বারে পৌঁছায় যা দেখতে স্টোররুমের মতো। সেখানে অনেক ঔষধপত্র রাখা ছিল এবং এমন কিছু মাস্কও ছিল যা সাধারণ শ্রমিকরা ব্যবহার করে না। এগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার অংশ। আরও খোঁজাখুঁজি করে তারা কিছু ছবি এবং ডকুমেন্ট পায়।
যেখানে দেখা যায় জাপানি সরকার বন্দী হওয়া মানুষের উপর কী ধরনের পরীক্ষা চালাতো, অর্থাৎ তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন ও এক্সপেরিমেন্ট করা হতো। একভাবে বলতে গেলে তারা সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সরকারের সব গোপন ডকুমেন্টসই খুঁজে পায়। তাদের আক্রমণের পরিকল্পনা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই ছিল, কিন্তু ক্যাপ্টেন এসব কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে মনে করছিল জাপানি সৈন্যরা এমন জায়গা ব্যবহার করবে না কোনো বড় গুপ্তধন লুকানোর জন্য। সে বলে দেয় সম্ভবত এই তথ্য সব ভুল, আর সে বেন ও জেসিকার সঙ্গে আর থাকবে না। এরপর একটি সৈন্যকে দেখানো হয় যে ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী পাহারা দিচ্ছিল। হঠাৎ করেই সে অনুভব করে তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি একটি মাস্ক পরা ছিল এবং অদ্ভুত আচরণ করছিল, কিন্তু সৈন্যটি পেছনে ঘুরে তাকাতেই সেই অদৃশ্য হয়ে যায়। এতে পরিষ্কার হয়ে যায় এই গুহার ভেতরে তারা একা নয়। এদিকে ধীরে ধীরে সৈন্যদের মধ্যে উত্তেজনা ও মতবিরোধ বাড়তেই শুরু করে। সবাই জানতে চায় এটা আসলে কী জায়গা, আর যে গুপ্তধনের কথা বলা হচ্ছে তা কি আদৌ সত্য কিনা। তখন জেসিকা বেনের দিকে তাকিয়ে সব সত্য বলার জন্য বলে। যদিও বেন এখনও কিছু লুকাতে চাইছিল, কিন্তু জেসিকা ক্যাপ্টেন ও সৈন্যদের সব তথ্য জানায়। সে বলে এটা কোনো মাইনিং এরিয়া নয়, এটা আসলে একটি হাসপাতাল ছিল, যেটা পরে জাপানি সরকার দখল করে নেয় এবং একটি এক্সপেরিমেন্ট ল্যাবে পরিণত করে। এখানে তারা শত্রু সৈন্যদেরকে ধরে এনে তাদের উপরে পরীক্ষা চালাতো। এসব পরীক্ষার উদ্দেশ্য ছিল মানুষকে এক অন্য প্রজাতিতে রূপান্তর করা। তারা দেখতে মানুষই থাকবে, কিন্তু সম্পূর্ণভাবে অন্য কারো নিয়ন্ত্রণে। এই কথার প্রমাণ তারা আগেই পাওয়া ছবি ও ডকুমেন্টস থেকেই পেয়ে গেছে। তবে সোনার ব্যাপারটা যেটা নিয়ে ক্যাপ্টেন সন্দেহ করছিল, তার কোনো প্রমাণই এখানে পাওয়া যায়নি। জেসিকা বলে যে তাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই, কিন্তু এটা নিশ্চিত যে এই গুপ্তধন এখানেই আছে। এদিকে গুপ্তধন ও সোনার কথা শুনে কিছু সৈন্য লোভে পড়ে যায়। তারাও চায় সেই সোনা পেতে, কারণ তাদের জীবনে অনেক টাকার প্রয়োজন ছিল। এই কারণে কয়েকজন সৈন্য সেই গুপ্তধন সম্পর্কে জানতে চায় এবং তারা এতে আগ্রহ দেখাতে শুরু করে। ক্যাপ্টেন স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে তাদের সৈন্যদের উপর রাগান্বিত ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের একজন সৈন্য গুরুতর আহত অবস্থায় পড়েছিল। তার চিকিৎসাও করা হচ্ছিল, কিন্তু সে কতক্ষণ বেঁচে থাকবে তা বলা যাচ্ছিল না। ক্যাপ্টেন পরিষ্কারভাবে তার সৈন্যদেরকে বলে দেয়, আমরা সামনে গিয়ে বের হওয়ার পথ খুঁজব নাকি আরও ভেতরে গিয়ে সোনা খুঁজব। ক্যাপ্টেন নিজের সাথে একজন সৈন্যকে নিয়ে নেয় এবং বাকিদেরকে সেই স্টোররুমের ভেতরে থাকতে বলে, যাতে করে কেউ অপ্রয়োজনীয় ঝুঁকিতে না পড়ে। কিন্তু বেনের এটা মোটেও পছন্দ হয়নি, কারণ সে চায় পুরো গুপ্তধন সবার আগে সেই খুঁজে পাক এবং এই সোনা ও খাজানার উপর তারই একমাত্র অধিকার থাকুক। এই পরিস্থিতিতে জন নামের যেই সৈন্যটি গুরুতর আহত ছিল, তার সাথে ক্যাপ্টেন ও জেসিকা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর বাকি সৈন্যদের সাথে বেন ও তার গার্লফ্রেন্ড সামনের দিকে এগিয়ে যায়। কারণ বেনের মূল উদ্দেশ্য ছিল না এখান থেকে বের হওয়া, তার প্রথম লক্ষ্য ছিল খাজানা খুঁজে বের করা। সে এই মিশনে লক্ষ লক্ষ ডলার খরচ করেছে, তাই তার লাভ হওয়াটাই জরুরি। সে সৈন্যদের সাহায্যে সামনে এগিয়ে যেতে শুরু করে। এদিকে আহত সৈন্য জনের পাশে বসে ক্যাপ্টেন জেসিকার সঙ্গে কথা বলতে শুরু করে। ক্যাপ্টেন তার জীবনের গল্প বলতে শুরু করে, কিভাবে সে আগে খুবই স্বার্থপর ছিল। সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও সে শুধু নিজের কথাই ভাবত। সে তার জীবনে অনেক যুদ্ধ করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু কিছু সময় পর সে এসব ছেড়ে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত সে আর কাউকে হত্যা করেনি। ক্যাপ্টেনের এই গল্প শুনে জেসিকা বেশ আবেগপ্রবণ হয়ে যায়। অন্যদিকে বেন ও বাকি সৈন্যরা একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে নিচের দিকে লোহার জাল বসানো ছিল। দেখে মনে হচ্ছিল এটি আলাদা একটা কক্ষ, যেখানে ভিন্ন ধরনের কাজ করা হতো। বেন সেখানে একটা হেলমেট খুঁজে পায় যাতে ইউএস আর্মি লেখা ছিল, অর্থাৎ স্পষ্ট যে এখানে আমেরিকান সৈন্যরাও এসেছিল। আরও ভেতরে গেলে তারা এমন কিছু জিনিস দেখতে পায় যেগুলো স্পষ্টতই মানুষের উপর এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ জেসিকার বলা কথাগুলো পুরোপুরি সত্যি। এখানে বন্দীদের উপর নির্যাতন ও পরীক্ষা চালানো হতো। শুধু তাই নয়, তারা বড় বড় জার দেখতে পায়, যার ভেতরে মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ রাখা ছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখলে যে কারোর বমি চলে আসতে পারে। তবুও বেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে আরও সামনে এগিয়ে সবকিছু এক্সপ্লোর করতে শুরু করে। ভয় পেলেও তার লক্ষ্য একটাই, খাজানা খুঁজে বের করা। এদিকে জন নামে সেই আহত সৈন্য যে গ্রেনেড বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছিল, সে মাটিতে কিছু নড়াচড়া দেখতে পায়। ভালো করে লক্ষ্য করলে মনে হচ্ছিল যেন কেউ তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। যেই সে সেটাকে দেখতে পায়, তখনই সে মাটির ভেতরে ঢুকে পড়তে শুরু করে, ঠিক যেমনটা গল্পের শুরুতেই সেই গ্যাংস্টার সঙ্গে হয়েছিল। মনে হচ্ছিল কেউ তাকে মাটির নিচে টেনে নিচ্ছে। ক্যাপ্টেন ও জেসিকা এটা দেখা মাত্রই তাকে বাঁচানোর জন্য দৌড় দেয়। তারা দ্রুত গর্ত খুঁড়তে শুরু করে যাতে জনকে উদ্ধার করা যায়। কষ্ট করে তারা নিচে পৌঁছলে ততক্ষণে জন মারা গেছে। তার পুরো শরীর গলে যেতে শুরু করেছিল, যেন তার উপরই অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। ভালো করে তাকালে তারা দেখতে পায় সেখানে অনেক মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে,
অর্থাৎ এই গুহার ভেতরে এমন কিছু আছে যা মানুষকে মেরে ফেলে এবং ভয়ঙ্করভাবে তাদেরকে খেয়ে ফেলে। জেসিকার তো প্রায় হুঁশ উড়ে যায়। এদিকে ক্যাপ্টেন ও জেসিকা নিজেদের সামলানোর চেষ্টা করছে। ঠিক তখনই হঠাৎ করেই তাদের উপরে আক্রমণ হয়। কেউ তাদের আঘাত করে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আরেকজন সৈন্যকে দেখানো হয় যে আলাদা করে সোনা খুঁজতে বের হয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার উপরেও আক্রমণ হয়। যারা আক্রমণ করেছিল তাদের শরীর সম্পূর্ণ পচে গিয়েছিল এবং মুখে লোহার মাস্ক লাগানো ছিল। দেখে বোঝা যাচ্ছিল তারা না মানুষ না কোনো পশু। তারা এতটাই নিষ্ঠুরভাবে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে যে তারা দেখলেই চোখ উপড়ে ফেলে। বেচারা সৈন্যটি কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ভালো করে দেখলেই বোঝা যায় এই ভয়ঙ্কর প্রাণীগুলো যে মাস্ক পরেছিল সেটা ঠিক একই ধরনের যেটা গল্পের শুরুতে সেই গ্যাংস্টার পেয়েছিল। অর্থাৎ আসল রহস্য এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এই ভয়ঙ্কর প্রাণীগুলো একজন সৈন্যকে মেরে ফেলে, আর এখন বেঁচে থাকে আরেকজন সৈন্য। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ক্রিয়েচারগুলোর সংখ্যা ক্রমশই বাড়ছিল। অনেক লড়াই করার পর এমন এক সময় আসে যখন সে হাল ছেড়ে দেয় এবং মনে হচ্ছিল এবার ওইসব মানব সদৃশ্য দানবরা তাকে মেরে ফেলবে। এখন যদি এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসে যেখানে শত্রু আছে কিন্তু সে আমাদের চোখ নষ্ট করে দিয়েছে এবং আমাদেরকে অন্ধ করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে আত্মরক্ষা করব? তামিল সিনেমায় দেখা যায় নায়ক চোখ ছাড়াই শুধুমাত্র শব্দ শুনেই আক্রমণ করতে পারে, কিন্তু বাস্তবে এটা খুবই কঠিন কাজ। তবুও এমন পরিস্থিতিতে এই সৈন্যরা যে টেকনিক ব্যবহার করে তা কাজে লাগতে পারে। প্রথমত কানের ব্যবহার, শত্রু কোথা থেকে আসছে তা বোঝার জন্য। দ্বিতীয়ত চারপাশে ধুলা বা ছোট পাথর ছুঁড়ে দেওয়া, এতে শত্রুর চোখে মুখে ধুলো ঢুকলে সে কাশতে শুরু করবে আর সেই শব্দ থেকে তার অবস্থান বোঝা যাবে। তবে এমন অবস্থায় লড়াই না করাই ভালো, কারণ জেতা খুবই কঠিন। বরং দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। গুহার ভেতরে অন্ধ হয়ে গেলে দুইটা বিষয় মনে রাখা খুবই জরুরি। বাতাসের প্রবাহ, যেদিক থেকে বেশি বাতাস আসবে সেদিক থেকে বের হওয়ার পথ। পানির শব্দ, যদি কোথাও পানি পড়া বা বয়ে যাওয়ার শব্দ শোনা যায় তাহলে সেই দিকেই কোনো পথ খোলা থাকতে পারে। আর মাঝপথে থেমে থাকা যাবে না, এতে বিপদ আরও বাড়তে পারে। বন্ধুরা, এই ট্রিকগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, তবে আশা করি এমন ভয়ঙ্কর পরিস্থিতি কারোর জীবনে না আসুক। তো এইসব ট্রিকগুলো কিন্তু সেই সৈন্যটি জানতো না, আর শেষ পর্যন্ত সেই ক্রিয়েচারগুলো তাকে মেরে ফেলে। অন্যদিকে ক্যাপ্টেন ও জেসিকার সামনে এক মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। তার হাতে অস্ত্র, আর সে নিজেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন জাপানি সৈন্য বলে পরিচয় দেয়। ক্যাপ্টেন ও জেসিকা মাথা নত করে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই সৈন্য বলে জাপান যুদ্ধে জিতে গেছে, চারদিকে তাদেরই শাসন, আর যুদ্ধ এখনও চলছে। তাই সে যুদ্ধের পর থেকে এখানেই আছে এবং কখনো বাইরে যায়নি। তখন জেসিকা তাকে জানায় জাপান অনেক আগেই হেরে গেছে, তারা আত্মসমর্পণ করেছে, আর এখন 20তম শতাব্দী চলছে। এই কথা শুনে জাপানি সৈন্যটা অবাক হয়ে যায় এবং অস্ত্র নামিয়ে ফেলে। জেসিকা তাকে ভিডিওতে দেখায় যেখানে জাপানের আত্মসমর্পণের দৃশ্য ছিল। সে নিজের মাস্ক খুলে ফেলে, দেখা যায় তার মুখ বিকৃত হয়ে গেছে। সে শকড হয়ে যায়, কারণ এতদিন সে ভেবেছিল যুদ্ধ এখনও চলছে। এই কারণেই সে এত বছর ধরে এখানেই বন্দী ছিল। সে বলে যদি সে আগেই এই সত্য জানত তাহলে সে তার সঙ্গীকে বাঁচাতে পারত, কারণ তার সঙ্গী ইতিমধ্যেই মারা গেছে। সৈন্যটি আবেগে ভেঙে পড়লে ক্যাপ্টেন তার অস্ত্র তার সামনে রেখে দেয়, যাতে সে বিপজ্জনক কিছু করতে না পারে। এরপর ক্যাপ্টেন ও জেসিকা তাকে জিজ্ঞাসা করে এমন অবস্থা কিভাবে হলো এবং এত বছর ধরে সে কিভাবে বেঁচে আছে। সৈন্যটি জানায় জাপানি বিজ্ঞানীদের ইনজেকশন ও পরীক্ষার ফলেই এমনটা হয়েছে। তাদের উপরে এমন এক্সপেরিমেন্ট করা হচ্ছিল যাতে তারা কখনোই বুড়ো হয়ে না যায় এবং চিরযুবক থাকে। বিজ্ঞানীরা সব বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছিল, আর বের হওয়ার যতগুলো পথ ছিল সেগুলো বিজ্ঞানীদের জানা ছিল। এই কথা শুনে ক্যাপ্টেন ও জেসিকা অবাক হয়ে যায়, কিন্তু সৈন্যটি আরও জানায় বিজ্ঞানীরা এখানেই থামেনি। তারা চেয়েছিল এমন এক সৈন্যবাহিনী তৈরি করতে যারা কখনোই মরবে না। তাদের উপরে বিভিন্ন ইনজেকশন দিয়ে এমন এক আর্মি বানানো হচ্ছিল যারা মারা গেলেও আবারও জীবিত হয়ে উঠতে পারে এবং শত্রুদেরকে ধ্বংস করতে পারে। অর্থাৎ জাপান এমন এক অমর সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিল যা পুরো পৃথিবী দখল করতে পারবে। এই ভয়ঙ্কর সত্য জানার পর ক্যাপ্টেন ও জেসিকা তাকে বের হওয়ার পথ জিজ্ঞাসা করে। সে জানায় প্রথমত সেই পথ বন্ধ হয়ে গেছে, আর একটি পথ আছে যেটি খুবই বিপজ্জনক। অন্যদিকে বেন ও বাকি সৈন্যরা প্রবেশ পথে পৌঁছে দেখতে পায় সেটি পাথর পরে বন্ধ হয়ে গেছে। তারা বুঝতে পারে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। সবাই চিন্তিত হয়ে পড়ে যে এখন কি করবে, কিন্তু তখনই একটি অদ্ভুত ক্রিয়েচার বেনের উপরে আক্রমণ করে। সে বেনকে আহত করে ফেলে, তবে সৈন্যরা গুলি চালিয়ে সেটিকে মেরে ফেলে। সবাই অবাক হয়ে যায়, এরা কেমন প্রজাতি, তাদের শরীর পচে গেছে, যেন কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করছে। দেখা যায় ক্রিয়েচারের মাথায় কিছু চিহ্ন ও লেখা ছিল যেখানে তাদের পরিচয় ও বয়স লেখা, আর এটাই হলো সেই ইনজেকশনের ফল।
যার কথা জাপানি সৈন্যটা বলেছিল। বিজ্ঞানীরা মানুষকে দানবে রূপান্তরিত করছিল। অনেক খোঁজাখুঁজি করার পর জেসিকা অবশেষে একটি বের হওয়ার পথ খুঁজে পায়। এরপর ক্যাপ্টেন এবং সেই জাপানি সৈন্যকে এগিয়ে আসতে বলা হয়। এদিকে বেন ও তার দল আরও এগিয়ে একটি চেম্বারে পৌঁছায়, যেখানে একটি ভয়ঙ্কর ক্রিয়েচার বসেছিল, যার উপরে আরও বেশি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তারা একটা টিউব খুঁজে পায় যার ভেতরে সোনালী রঙের তরল ছিল। সেটাই ছিল সেই ইনজেকশন। তখন তারা বুঝতে পারে এই দ্বীপের আসল খাজানা কোনো সোনা নয়, বরং এই ভয়ঙ্কর তরল। যদি এটি কোনো মানুষের শরীরে প্রবেশ করানো হয় তাহলে সে ধীরে ধীরে দানবে পরিণত হবে। বেন কিছুক্ষণ চিন্তা করলেও তার গার্লফ্রেন্ড বলে এটা নিয়ে যেতে হবে, কারণ কালোবাজারে এর বিশাল দাম পাওয়া যাবে। বেনও ভবিষ্যৎ না ভেবে সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর তার একটা বড় দরজা খুলে একটি গুহায় ঢোকে এবং সেখানে দেখতে পায় অসংখ্য দানব সদৃশ সৈন্য দাঁড়িয়ে আছে, যেন একটি সম্পূর্ণ সেনাবাহিনী। আর এরাই ছিল সেই অমর সৈন্যবাহিনী যারা ব্যথা অনুভব করে না আর যাদেরকে মারাও যায় না। তাদের একটাই লক্ষ্য, যাকে সামনে পাবে তাকে মেরে ফেলবে। হঠাৎ পুরো আর্মি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বেন, তার গার্লফ্রেন্ড এবং সৈন্যরা পালাতে শুরু করে। একজন সৈন্যকে ভয়ঙ্করভাবে কেটে ফেলা হয়। কষ্ট করে তারা পালিয়ে এক চেম্বারে ঢোকে এবং নিচে নামতে থাকে। তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে কঙ্কাল ছড়িয়েছিল, যেখানে মানুষদেরকে মেরে খাওয়া হতো। সেখানে তারা তাদের আহত সৈন্যদের মৃতদেহ দেখতে পায়। ভয় পেয়েও তারা এগিয়ে চলে এবং শেষে ক্যাপ্টেন ও জেসিকার দিকে যেতে শুরু করে। ততক্ষণে সেই অমর সৈন্যরাও পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এবং সবাইকে খুঁজছে। একটি ক্রিয়েচার বেনকে আবারও আক্রমণ করে এবং সে গুরুতর আহত হয়। এবার তার গার্লফ্রেন্ড ভয় তাকে সেই ইনজেকশন দিয়ে দেয় যাতে সে বেঁচে যায়, কিন্তু উল্টো বেন নিজেই দানবে পরিণত হয়ে যায় এবং নিজের গার্লফ্রেন্ডকেই মেরে ফেলে। এদিকে সেই অমর সৈন্যরা ক্যাপ্টেন ও জেসিকার কাছেও পৌঁছে যায়। ক্যাপ্টেন ও জেসিকা পালিয়ে যায়, কিন্তু জাপানি সৈন্যটা আত্মসমর্পণ করে। সেই দানব সৈন্যরা খুব নিষ্ঠুরভাবে সবাইকে হত্যা করে। বেনের গার্লফ্রেন্ড শেষ মুহূর্তে তাকে নিয়ে লুকাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে সব শেষ। ক্যাপ্টেন মারা যায়, সেই সৈন্যটিও লড়াই করে মারা যায়। অর্থাৎ প্রায় সবাই মারা গেছে, শুধু জেসিকা বেঁচে আছে। জেসিকা অবশেষে একটি পথ খুঁজে পায় এবং পানির রাস্তা ধরে উপরে উঠতে শুরু করে। তাই তার সাথে পানির ভেতরে আরও কেউ একজন বেরিয়ে এসেছিল। বাইরে উঠে আসে সেই একই ইমোর্টাল সৈনিক, যে জেসিকাকে ধরে ফেলে এবং তাকেও নির্মমভাবে হত্যা করে। ধীরে ধীরে সেই পুরো ইমোর্টাল সৈন্যদের বাহিনীও বাইরে চলে আসে, আর তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে, যেখানে তারা সবাইকে হত্যা করবে। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন একটা সৈন্যবাহিনী যদি তোমার কন্ট্রোলে থাকতো তাহলে তুমি কি করতে? কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তুমি ভারত এবং বাংলাদেশ থেকে কোন সমস্যাটা এই সৈন্যদেরকে দিয়ে দূর করাতে? অবশ্যই তোমার মজার কমেন্টের অপেক্ষায় রইলাম। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।